নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বসে রইলেন এবং বেঞ্চে বসে রইলেন জাস্টিস জয়মাল্য বাগচি, এবং তাদের সামনে কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি তাদের যে দুরন্ত ব্যাটিং, দুরন্ত ইনিংস, সেটা এসআইআর নিয়ে একটা নতুন নজির সৃষ্টি করলো। এবং যে কথাগুলো বললেন কপিল সিব্বল, সেটা কিন্তু অবশ্যই একটা ঐতিহাসিক দলিলের মতন কথা তিনি বললেন। আপনারা জানেন, তামিলনাড়ু সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন দল, সেটা হতে পারে তামিলনাড়ুর পক্ষ থেকে ডিএমকে কিংবা থালাপাতি বিজয় টিভিকে পার্টি, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস কিংবা কেরালা থেকে সিপিআইএম, প্রত্যেকেই গিয়েছে এই মুহূর্তে এসআইআর এর বিরোধিতা করে একটা পিটিশন নিয়ে, এবং সেটা সুপ্রিম কোর্টে কেসটা চলছে। এবং সেই কেসের আজকে শুনানিতে ছিলেন কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি। তারা পিটিশনারের হয়েছিলেন, অর্থাৎ ডিএমকে দলের হয়ে, তৃণমূল কংগ্রেসের হয়ে তারা ছিলেন। এবং তারা যে কথাগুলো বলেছেন অত্যন্ত পিন পয়েন্টে, এই মুহূর্তে ইলেকশন কমিশন তাদেরকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই বেশ খানিকটা সারা দেশে শোরগোল ফেলেছে। যে দুজন লয়ার দেশে এই যে এসআইআরটা চলছে, একদম হঠাৎ করে একটা এসআইআর 12টা রাজ্যে শুরু করে দেওয়া হলো। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম বিহারে সেই এসআইআর এর মাধ্যমে 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 28 লক্ষ মানুষের নাম নাকি বাদ চলে গেছে। সেই রকম বিষয়গুলো অবশ্যই উঠে আসছে, এবং সেখান থেকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই ভোটার লিস্টের উপর ভিত্তি করে তো 2024 সালে এই ভারতীয় জনতা পার্টির সরকার কিংবা এনডিএ সরকার তারা তৈরি হয়েছিল, তাহলে সেইটাও কি মিথ্যে ছিল? সেই ভোটার লিস্টটাও কি মিথ্যে ছিল? এবং এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, এসআইআর এর বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি করছে না, কিন্তু এত তাড়াহুড়ো করে সম্পূর্ণ প্রসিডিওরটা কেন করা হচ্ছে, এইটা নিয়ে প্রশ্ন ছিল। এবং কপিল সিব্বল পর পর প্রশ্ন করেছেন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিএলওদেরকে এত পাওয়ার দেওয়া হচ্ছে কি করে? বিএলওরা ঠিক করবে যে ভারতবর্ষের নাগরিক কে আর নাগরিক কে নয়, এটা তো তাদের কাজ নয়, এটা তো সংসদের কাজ। তো সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ভাবে কপিল সিব্বল তুলে ধরেছেন। কি বললেন তিনি, কোট আনকোট বলবো, অভিষেক মানু সিংভি তারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য ছিল, সমস্তটা বলবো। এবং তার পরিপ্রেক্ষিতে কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভির বক্তব্য শুনে জাস্টিস সূর্যকান্ত তিনি বা কি বললেন, সমস্তটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন, এই মুহূর্তে জাস্টিস সূর্যকান্ত হচ্ছেন সেই ব্যক্তি, তিনি তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হননি, এবং তখন বিআর গাওয়াই ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কিন্তু এই যে বেঞ্চটা, এটা বহু দিন ধরে কিন্তু এসআইআর এর মামলা শুনছে। এবং আপনাদের মনে থাকবে, এসআইআর যখন প্রথম প্রস্তাব করা হলো, তখন ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো এইটার বিরোধিতা করে সম্পূর্ণ সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং তখন জয়মাল্য বাগচি এবং জাস্টিস সূর্যকান্ত তাদের যে বেঞ্চ, সেখানে উঠেছিল এই মামলাটা। এবং সেখান থেকে সম্পূর্ণ আমরা যেটা দেখতে পাই, যে আধার কার্ডটাকে ম্যান্ডেটরি করার যে বিষয়টা, সেটা এই জাস্টিস সূর্যকান্ত তিনি কিন্তু করেছিলেন। অর্থাৎ ইলেকশন কমিশন প্রথমে 11টা লিস্ট দিয়েছিল, যার মধ্যে বিভিন্ন কিছু ছিল। তার মধ্যে ছিল কোন ধর্মীয় সার্টিফিকেট, সেখানে যদি তার নাম থাকে তাহলে সেটা চলবে, পাসপোর্ট সেখানে যদি তার নাম থাকে সেটা চলবে, বাড়ির দলিল সেখানে যদি তার নাম থাকে সেটা চলবে, কিন্তু চলবে না আধার কার্ড। কিন্তু এই আধার কার্ডটাই মানুষের সবচেয়ে বেসিক ডকুমেন্ট, যেটা সমস্ত মানুষের কাছে থাকে, এবং সেই আধার কার্ডের উপর ভিত্তি করে অন্যান্য কাস্ট সার্টিফিকেট থেকে অন্যান্য বিভিন্ন সার্টিফিকেট বানানো হয়। যদি কাস্ট সার্টিফিকেটটাকে দাম দেওয়া হয়, তাহলে কেন আধার কার্ডটাকে দাম দেওয়া হবে না? এই প্রশ্ন তখনও কপিল সিব্বল করেছিলেন, এবং তার ভিত্তিতেই কিন্তু জাস্টিস সূর্যকান্ত রায় দিয়েছিলেন যে ইলেকশন কমিশনকে 12তম ডকুমেন্ট হিসেবে আধার কার্ডটাকে প্রাধান্যতা দিতে হবে। এবং আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি যে পশ্চিমবঙ্গের যে এসআইআর এর ফর্ম আপনারাও পেয়েছেন নিশ্চয়ই, এবং সেই পশ্চিমবঙ্গের এসআইআর এর ফর্মের মধ্যে আধার নাম্বার লেখার জায়গাটা কিন্তু রয়েছে অপশনাল হিসাবে, এবং সেটাই এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। এবং আজকে এই মুহূর্তে কপিল সিব্বলের যেটা বক্তব্য আপনাদের পড়ে শোনাই, তিনি বলছেন বিএলওদের কাছে এত পাওয়ার কি করে এলো? বিএলওরা ঠিক করবে যে কে ভারতের নাগরিক এবং কে ভারতের নাগরিক নয়, সেই পাওয়ারটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে দিল কি করে? এর পরবর্তীতে তার বক্তব্য, জনপ্রতিনিধিত্ব অধিনিয়ম ধারা 16 অনুযায়ী কপিল সিব্বল যে বক্তব্যটা রাখছেন, সেটা আপনাদের কোট আনকোট পড়ে শোনাচ্ছি। যে কোনো ব্যক্তির নাগরিকত্বের বিষয় স্বরাষ্ট্র দপ্তর নির্ধারণ করতে পারে, তাছাড়া আর কেউ পারে না। তিনি নাগরিক কি নাগরিক নয়, এটা একমাত্র স্বরাষ্ট্র দপ্তর, দেশের স্বরাষ্ট্র দপ্তর ঠিক করতে পারে। তার পরবর্তীতে তিনি বলছেন, যদি কেউ মানসিকভাবে অসুস্থ থাকে, তাহলে তার নাগরিকত্ব তখন আদালত ঠিক করবে। অর্থাৎ দুজনের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে একটা স্বরাষ্ট্র দপ্তর, এবং যদি কেউ মানসিকভাবে অসুস্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আদালতের বিচার
বিচারাধীন বিষয় হয়ে যায় যে তিনি আর পরবর্তী ভারতের নাগরিক হিসেবে গৃহীত হবেন না সেটা আদালত ঠিক করবে। কিন্তু এই ক্ষেত্রে হঠাৎ করে বিএলও কে কি করে এতটা পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে যে বিএলও কারোর নাম কেটে দিচ্ছে এবং নাগরিকত্ব নিয়ে তার প্রশ্ন উঠছে। এই বিষয়টা সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এতটা অধিকার তাদেরকে দিল কিভাবে? তাদের কোনো ট্রেনিং নেই, তাদের এই বিএলওর কাজ করার জন্য আলাদা করে কোনো ট্রেনিং কিন্তু দেওয়া হয়নি। কিভাবে ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে, কিভাবে কি করা হবে সেগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। কিভাবে ফর্মটাকে সম্পূর্ণ আপলোড করতে হবে কিংবা কিভাবে সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে হবে এইগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। কিন্তু কোন কোন ডকুমেন্টের ভিত্তিতে যে একজন বিএলও ঠিক করতে পারে যে এই ব্যক্তির নাম কাটা যাবে বা এই ব্যক্তির নাম কাটা যাবে না, সেইটার কোন রকম কোন পার্টিকুলার ট্রেনিং কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে দেয়নি। তার কারণটা কি? এই যে বিএলও হিসেবে যারা কাজ করছেন সারা দেশ জুড়ে তারা কেউ কিন্তু পার্মানেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের এমপ্লয় নন। তারা স্কুল টিচার, সরকারি বিভিন্ন স্কুলের টিচার। আপনারা দেখেছেন বিহারের ক্ষেত্রে কারা কাজ করেছিল বিএলও হিসেবে? জীবিকা বাহেন। এবং সেই জীবিকা বাহেনদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সভাতে ধরে ধরে বাস ভর্তি করে আনার একটা অভিযোগ উঠেছিল। অর্থাৎ যে মানুষ বিএলও হিসেবে কাজ করছেন সেই মানুষ ভারতীয় জনতা পার্টির সভায় আসছেন মানুষ ভরানোর জন্য, নিজেদেরকে মাথা হিসাবে গুনতিতে বাড়ানোর জন্য। সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে আর প্রশ্নচিহ্নের মুখেই পড়েছিল। তাহলে তিনি নিরপেক্ষ হলেন কিভাবে? এই বিষয়টা যেমন উঠে আসছে সেইখান থেকে এই জীবিকা বাহেনরা ঠিক করছেন ভারতবর্ষে কে নাগরিক কে নাগরিক নয়। এইভাবে বিহারে বহু মানুষের ভোট কাটা গিয়েছে। এবং তার সঙ্গে আপনাদেরকে আরো একটা তথ্য দিই, আপনাদের মনে থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেরাই স্বীকার করেছিল যে 7,42,00,000 যে নামটা 6 অক্টোবর ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন এবং তার পরবর্তীতে ইলেকশন কমিশন 7,45,00,000 যে সংখ্যাটা প্রেস রিলিজ করে জানিয়েছিল যে এত মানুষ ভোট দিতে যোগ্য ভোটার এতজন, অর্থাৎ 3 লক্ষের একটা হিসেবের গড়বিল হয়েছিল। এবং তখন যে ব্যাখ্যাটা ইলেকশন কমিশনার দিয়েছিলেন যে এই 1 মাসের মধ্যে নাম ঢোকানোর প্রক্রিয়াতে আবার এত মানুষ অ্যাপ্লাই করেছিলেন। অর্থাৎ অ্যাপ্লাই করার পর তাদের ইলেকশন কমিশন আবার নাম ঢোকানোর ব্যবস্থাটা করে দিয়েছে। তার মানে এদের যে নামটা বাদ চলে গিয়েছিল, এই যে 3 লক্ষ মানুষ যোগ্য ভোটার তাদের যে নামটা বাদ চলে গিয়েছিল, এটা কিসের জন্য বাদ চলে গিয়েছিল? এটা বাদ যাওয়ার কি একটাই কারণ নয় যে এই মাত্র 1 মাসের মধ্যে সম্পূর্ণ বিষয়টা করা এবং এই যে 3 লক্ষ মানুষের নাম আবার অ্যাড হলো। তার মানে এরকম কত মানুষ থাকতে পারেন যাদের নাম হয়তো অ্যাড হয়নি কিন্তু তারাও যোগ্য ভোটার, পরবর্তীতে অ্যাড করবেন তারা নিজেদের নাম। কিন্তু এইভাবে যে মানুষের নাম কাটা হচ্ছে, এইভাবে যে ভোটগুলো করানো হচ্ছে, সেগুলোর মাধ্যমে ভোট করানোটা কি আদপেই কোনো মানে থাকে? এবং তার ভিত্তিতে যে সরকারি তৈরি হোক না কেন সেটা কি প্রশ্নচিহ্নের মুখে পড়ে না? আপনারা সেই নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু অভিষেক মানু সিংভি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি বলছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ আইন বানানোটা নয়, তারা আইন অনুযায়ী যাতে কাজ করে সেইটা হচ্ছে তাদের কাজ। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ভোটের জন্য যে নির্বাচন কমিশন চালিত হওয়ার জন্য যে আইন সংসদ থেকে গৃহীত হয়েছে সেই আইন অনুযায়ী তারা ভোটটাকে পরিচালনা করবে। তারা আইন ঠিক করবে না। কে দেশের নাগরিক কে দেশের নাগরিক নয় সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দেখাটাই কাজ নয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এবং আপনাদের যদি মনে থাকে যে সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত তিনি যখন জাস্টিস ছিলেন এর আগে একই কথা বলেছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে আইনজীবী, তাকে বলেছিল যে কে নাগরিক নয় সেটা দেখার কাজ তো আপনার নয়, সেটা দেখার কাজ তো স্বরাষ্ট্র দপ্তরের। তাহলে আপনি এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আপনি শুধু ভোটার কার্ডে কার নাম থাকবে, ভোটার লিস্টে কার নাম থাকবে এইটা নিয়ে কথা বলবেন। কে দেশের নাগরিক নয় সেটা তো আপনার দেখার বিষয় না, সেটা যার দেখার বিষয় সে দেখবে। এবং এই কথাটাই আজকে আরো একবার অভিষেক মনু সিংভি বলছেন যে বিএলওরা ঠিক করছে কে দেশের নাগরিক কে দেশের নাগরিক নয়। এটা কিভাবে হতে পারে? এই কাজটা তো সম্পূর্ণ সংসদের, এই কাজটা ইলেকশন কমিশনেরই নয়। তাহলে সেই ক্ষেত্রে তাদের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা কিভাবে এটা ঠিক করতে পারে? তারপর তিনি বলছেন যে তাদের যে কাজটা সেটা যেন তারা মন দিয়ে করে, সেটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গলত থাকছে এবং এই যে কাজটা সংসদের, এই সংসদের কাজটা তারা যেন নিজের কাজ বলে গৃহীত না করে। খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে বিষয়গুলো উঠে আসছে সেইগুলো উঠে আসার মূল কারণটাই কিন্তু ভোটে ইরেগুলারিটিস থাকছে, এসআইআর পদ্ধতিটার মধ্যে ইরেগুলারিটিস থাকছে এবং সেটা ইরেগুলারিটিস থাকার মূল যে জায়গাটা ব্যাখ্যাটা সেটাই কিন্তু যে খুব তাড়াতাড়ি একটা কাজ করার কর্মপদ্ধতি সেটাকে গ্রহণ করা। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যদি 1 মাসের মধ্যে বিভিন্ন রাজ্যে এসআইআর করছে সেটা একরকম, কিন্তু তারা তাদের সম্পূর্ণ যে ফোকাসটা সেটা যদি শুধু এসআইআর করা হতো 1 মাসের মধ্যে করাটা তাদের ফোকাস
না হতো, তাহলে তারা উত্তরপ্রদেশের ক্ষেত্রে সময় গ্রহণ করতে পারতো। উত্তরপ্রদেশে 2027 সালে ফেব্রুয়ারি মাসে ভোট, তাহলে সেই ক্ষেত্রে পুরো 2026 সালে 6 মাস ধরে উত্তরপ্রদেশে এসআইআরটা করতে পারতো। কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি বহু মানুষের নাম কাটা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকেও খবর উঠে আসছে এই 1 মাসের মধ্যে এসআইআর করতে গিয়ে উত্তরপ্রদেশ এত বড় স্টেট, ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ যে সংসদ ক্ষেত্র, 80খানা সংসদ ক্ষেত্র রয়েছে উত্তরপ্রদেশে, সেই রকম একটা স্টেটে 1 মাসের মধ্যে কিভাবে বিএলওরা কাজ করছে আমরা সত্যিই জানি না। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই প্রশ্ন সত্যিই থাকবে যে সুপ্রিম কোর্টে দুজন লয়ার দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিল সেগুলো অবশ্যই কিন্তু ভোটে হেরে যেতে পারে, কোনো পার্টি ভোটে কোনো দল হেরে যেতে পারে। এই যে সমস্ত দলগুলো গেছে পিটিশনার হিসেবে সবাই হেরে যেতে পারে ভোটে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি জিততে পারে। কিন্তু তবুও ইলেকশন কমিশন তারা কেন নিরপেক্ষ থাকছে না? তারা কেন এই তাদের কাজটা এত তাড়াতাড়ি করতে যাচ্ছে? এত তড়িঘড়ি করার কি দরকার ছিল? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং গুরুত্বপূর্ণ বিষয় আরো একটা আপনাদেরকে মনে করিয়ে দিই যে এই সুপ্রিম কোর্টেই কিন্তু বিহারে এই তাড়াহুড়ো করে কাজের ক্ষেত্রে কপিল সিব্বল একটা মারাত্মক বিষয় সামনে এনেছিলেন যে মৃত ভোটার বলে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তেমন 12 জন মৃত ভোটারকে এনে একদম সুপ্রিম কোর্টে হাজির করেছিলেন কপিল সিব্বল যে এদের নাম বাদ চলে গিয়েছে, ইলেকশন কমিশন বলছে এরা মৃত ভোটার। কিন্তু আপনারা দেখুন একদম সরাসরি এর সামনে দাঁড়িয়ে আছে আপনার সামনে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ তাড়াহুড়ো করার মাধ্যমে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বাদ দিয়ে দিল, এই বিষয়টাকে একটা ইঙ্গিত করে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। একজন দুদে উকিল তার জায়গা থেকে কি কি বক্তব্য সামনে রেখেছেন, কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিও তার জায়গা থেকে কি কি বক্তব্য রেখেছেন আপনাদের সামনে রাখলাম। আপনারা বিচার করুন সম্পূর্ণ বিষয়টা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।